লকডাউনে সকল ফ্লাইট বন্ধের সরকারি সিদ্ধান্তে ব্যাপক ভোগান্তি এবং অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রবাসীরা। আটকে পড়া প্রবাসীদের দাবির মুখে তাদের জন্য বিশেষ ফ্লাইট চালুর ব্যবস্থা নেওয়া হলেও বিভিন্ন অজুহাতে তার মধ্যেও অনেকগুলো বাতিল হয়। বিক্ষুব্ধ প্রবাসীরা বলছেন তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, ওয়ার্ক পারমিট হারাবেন, কেউ কেউ আবার অনেকেই মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং হবেন। সামনে যে ফ্লাইটগুলো আছে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। উল্লেখ্য, গত বছরও এরকম করোনাকালে ফ্লাইট জটিলতায় ভোগান্তিতে পড়েছিলেন প্রবাসী কর্মীরা। কেন বারবার ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রবাসী কর্মীদের? যাদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ, তাদের ভোগান্তি নিয়ে আসলে কতটা ভাবা হচ্ছে? এই আলোচনায় রাজকাহনের শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, আছেন বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজিয়ান মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর তাসনিম সিদ্দিকী, যুক্ত আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল আলম এনডিসি, এবং আছেন বাইরা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকেই আজকের রাজকাহনে। শিরোনাম যেটি দেখেছি, বারবার ভোগান্তিতে প্রবাসী কর্মীরা কেন। আমি এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই, এই পরিস্থিতিটা যে তৈরি হবে, যে সকল ফ্লাইট বন্ধ করে দিলে, আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ করে দিলে প্রবাসী কর্মীদের যেই ভোগান্তিটা হবে, এই সিদ্ধান্তটা কি, মানে যখন সিদ্ধান্তটা নেওয়া হচ্ছিল তখন কি এই পরিস্থিতিটা বিবেচনা করা হয়নি? এটি প্রথম প্রশ্ন। এবং যখন আসলে বিবেচনা করা হলো তাদের দাবির মুখে, তখনও এই পরবর্তীতে ফ্লাইট বাতিল, এটি কিছুতেই মেনে নিতে পারছেন না প্রবাসী কর্মীরা। তা কেন, মানে কি কারণে এই ফ্লাইট গুলো বাতিল হয়েছে সেটাও যদি আমাদেরকে একটু স্পষ্ট করেন। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আমরা দেখি এই কনসিডারেশন ছিল না যে যখন ফ্লাইট গুলো বাতিল হবে এই কর্মীদের অসুবিধা হবে। হ্যাঁ, এটা কনসিডারেশন ছিল। আপনারা জানেন যে আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি, স্বাস্থ্যের যে পরিস্থিতি, আমাদের করোনার যে পরিস্থিতি, আসলে জনস্বার্থে কিন্তু এই শাটডাউন করা হয়েছিল। আমরা যদি সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এভিয়েশন ইন্ডাস্ট্রিকে চলমান রাখার জন্য আমাদের উদ্যোগ আছে, কিন্তু আমরা মানুষের কথা, জীবনের কথা চিন্তা করে সরকারি লেভেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তীতে, এবং এটা কনসিডারেশনে ছিল যে একটা কারো কারো ভোগান্তি হবে, কিন্তু সবচেয়ে বড় কথা দেখা হয়েছে যে এই যে আমাদের যে আক্রান্তর হার, মানুষের দিনে দিনে আমাদের হসপিটালগুলোর যে অবস্থা হয়েছে, দ্যাট ওয়াজ দ্য মেইন কনসার্ন। কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর আমি বলবো যে সরাসরি দিক নির্দেশনায় ওনারই বাস্তব পদক্ষেপের মাধ্যমে যে এই কর্মীদের জন্য তোমরা দরকারে খুলে দাও, তখন আমরা কিন্তু এটা খুলে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু খুলতে যাওয়ার পরে যেটা দেখা গেল গত 2 দিন, যে এটা আমরা চালু করার পরেও দুটি এয়ারলাইন্স তাদের ল্যান্ডিং পারমিশন পায়নি, বিশেষ করে আমাদের সৌদি আরবে। ওখানে এই সমস্যাটা হয়েছে। তার কারণটা ছিল যে সৌদি আরবের সিভিল এভিয়েশন তারা তাদের ইভেন সৌদি এয়ারলাইন্সকেও তারা ল্যান্ডিং পারমিশনটা দেয়নি। যেহেতু আমরা আমাদের লকডাউনে আমরা আন্তর্জাতিক ফ্লাইটগুলো সাসপেন্ড করেছিলাম, ওইটার যে স্লটটা ছিল এই স্লটটা তারা বন্ধ করে দেয়। এই বন্ধ করার কারণে আবার যখন তারা দরখাস্ত করেন, কিন্তু ওই সময়টাতে উইকেন্ড পড়ে যাওয়াতে তারা এটা করতে পারে নাই বলে জানিয়েছে। কিন্তু পরবর্তীতে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে তারা আজকে থেকে তারা কিন্তু এটা পুনরায় চালু করেছে এবং আমাদের যাত্রীরা এখন যেতে পারছে না। জি, জনাব মফিদুর রহমান, এই যে ল্যান্ডিং পারমিশন বাতিল হওয়ার কথা, মানে না মেলার কথা বলছেন, এটি কি একটা তাৎক্ষণিক ব্যাপার যে এই মুহূর্তে জানা যাচ্ছে ল্যান্ডিং পারমিশনটি এখনো মিলছে না? আগে থেকে কেন যারা মানে গমন ইচ্ছু তাদেরকে জানানো গেল না? এত কষ্টে লকডাউনের মধ্যে, রোজার মধ্যে ভোগান্তি স্বীকার করে অনেকেই এয়ারপোর্ট পর্যন্ত এসে পৌঁছে গেলেন, তারপরে এসে তারা এরকম তথ্যটি পাচ্ছেন, কেন আগে জানানো গেল না? যে এটা অবশ্য আমি বলবো যে এটা একটা দুঃখজনক ঘটনা। এখানে দুটো এয়ারলাইন্সের, একটা এয়ারলাইন্স যেটা সৌদি আরব, তারা সৌদি এয়ারলাইন্স তারা কিন্তু আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে তাদের পক্ষে সম্ভব হবে না। আর এটা যে এই যে সিস্টেমটা তারা করেছে, এটা আসলে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এটাকে তারা অবহিত ছিল না, যদিও তারা চেষ্টা করে যাচ্ছিল। আসলে তাদের কিন্তু সিনসিয়ার ইন্টেনশন ছিল এই যাত্রীদেরকে পাঠানোর জন্য, এবং সেজন্য তাদেরকে তারা এটা যে হবে না এটা কিন্তু কনফার্ম না। দেখেন, 3টা ডেস্টিনেশনের ভিতরে একটা ডেস্টিনেশনে তারপর পারমিশন দিয়েছে, তারা জেদ্দাতে দিয়েছে, দাম্মাম এবং রিয়াদে দেয় নাই। তো তাদেরকে পার্সু করার পরেও তারা এই জায়গাটা পায়নি। এই জন্য 2টা ডেস্টিনেশনে এই বিমান বাংলাদেশের এই সমস্যাটা হয়েছিল যে তারা ল্যান্ডিং পারমিশনটা পায়নি। কিন্তু এটা কিন্তু অন্য কোনো দেশের জন্য এটা এই ধরনের সিস্টেম নাই যে সিস্টেমটা তারা ওখানে করেছে। আমাদের কিন্তু প্যারালেলি
আরো কয়েকটা দেশে আমাদের বিমান গিয়েছে এবং ওই দেশের বিমানগুলোর কিন্তু ল্যান্ডিং পারমিশন পেতে অসুবিধা হয়নি, কিন্তু সমস্যাটা হয়েছিল একটা দেশই। তবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে এটাকে কিন্তু আবার পুনরায় আমাদের অনুরোধের প্রেক্ষিতে তারা আমাদেরকে আমাদের বিমানের সংস্থা বাংলাদেশ বিমান এবং সৌদিয়াকেও পারমিশন দিয়েছে 18 তারিখ মানে অদ্য সকাল থেকে অপারেশনে যাওয়ার জন্য। তবে এটা সত্য যে এখানে অনেক যাত্রীদের ভোগান্তি হয়েছে। এই ভোগান্তিটার জন্য কিন্তু এই বিমান সংস্থা বিশেষ করে আমাদের বাংলাদেশ বিমান সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে, তাদেরকে হোটেলে নিয়ে যাওয়া রাখা এবং যাদের ভিসা চলে যাবে তাদের কোনো ভিসাগুলো আবার পুনরায় করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের যে প্রশাসনিক মন্ত্রণালয় আছে বিমান সচিব সহ আমরা কিন্তু একসাথে বৈঠক করেছি এবং নিশ্চয়ই এই বিষয়টা নিশ্চয়ই আমাদের সাথে আছেন অতিরিক্ত সচিব মহোদয়, তিনি আমাদেরকে বলবেন। আরেকটা বিষয় জনাব মফিদুর রহমান, একটু জানি যে সৌদি এয়ারলাইন্স আজ থেকে চালু করলো, তাদের কাছে এই তথ্যটি ছিল যে ল্যান্ডিং পারমিশন নাই, বাকিদেরটা ছিল না, মানে এটিও একটা এই প্রশ্নটি আপনার কাছে করছিলাম। সাথে সাথে এটি একটু জানতে চাই যে আজ সকাল থেকেই তো ফ্লাইট চলছে, সৌদি এয়ারলাইন্স আজকে থেকে চলছে, আজ সকালে যারা টিকিট পেলো তাদের অনেকের ফ্লাইট আজ রাতে, এখন তারা করোনা পরীক্ষা করিয়ে কিভাবে সেই পরীক্ষা রিপোর্ট নিয়ে আসবেন, এই বিষয়ে কি করা হলো? এই বিষয়ে আমরা ব্যাপক সিদ্ধান্ত হয়েছে যে যারা যাবেন, যাদেরকে মেডিকেল করা সম্ভব হবে, পিসিআর টেস্ট করা হবে, তারাই শুধু যাবেন, আর যারা করা সম্ভব হবে না তারা পরবর্তী ফ্লাইটে যাবে। এভাবে কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে। কারণ আমি বলবো যে এখানে কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ভালো কাজ করেছে। এই বিদেশি যারা যাবেন আমাদের সম্মানিত যাত্রী, তাদের জন্য যারা 12 ঘন্টায় তারা পিসিআর টেস্ট রেজাল্ট পেতে পারে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। আমি বলবো যে এটা কিন্তু আমরা সার্বিকভাবে কোঅর্ডিনেশনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা আমরা নিতে পেরেছি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ জনাব মফিদুর রহমান। তারা যারা মেডিকেল রিপোর্ট পাবেন না তারা পরবর্তীতে ফ্লাইটে যাবেন, এখানেও আবার তারা নিশ্চয়ই একটা অনিশ্চয়তা, তাদের মধ্যে তো মানে স্বস্তির জায়গাটা নেই। আমি আপনার কাছে আবারও নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আসবো। আমি জনাব শহীদুল আলম এনডিসি আপনার কাছ থেকে জানতে চাই এই একই বিষয় আসলে কতটা সমন্বয় করে করা হলো, কতটা চিন্তা করে, যেটি জনাব মফিদুর রহমানও বলছিলেন ভোগান্তির বিষয়টা তাদের মাথার মানে আপনাদের মাথায় কতটা রেখে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আমরা জানি পরবর্তীতে রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্টদের সংগঠন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চিঠি পাঠালো, প্রবাসীরা বিক্ষোভ করলো, তারপরে এসে আমরা আবার বিশেষ ফ্লাইট চালুর কথা দেখলাম। মানে প্রবাসীদের ভোগান্তিটা গত বছরও দেখেছি, এই ভোগান্তিটা মাথায় কতটা রাখা হয়? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন সবাইকে আশ্বস্ত করে দুটো কথা বলতে চাই। যখন আমরা হাসপাতালের দিকে তাকাই তখন মনে হয় যে জীবনটাই প্রধান, 101, 101, 102, এবং যখন খ্যাতিমান মানুষগুলো ইন্তেকাল করে তখন মনে হয় মানুষকে বাঁচিয়ে রাখাটাই অতি গুরুত্বপূর্ণ। এর জন্য যখন বিধিনিষেধ আরোপ করা হয় তখন জীবনকে অধিক গুরুত্ব দেওয়া হয়। আবার যখন আমরা রেমিটেন্সের দিকে তাকাই, যখন আমরা কর্মীর ভবিষ্যতের দিকে তাকাই, ভিসার দিকে তাকাই, তখন মনে হয় যে কোনো মূল্যেই হোক আমার কর্মীকে তার কর্মস্থলে ফেরত পাঠাতে হবে। এই যে দুটো বিষয়ের সমন্বয়, দুটো বিষয়ের মধ্যে যে সিনক্রোনাইজেশনটা দরকার, এর জন্য অবশ্যই চিন্তা করা দরকার এবং চিন্তাগুলো থাকেও। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন যে দ্রুত সাড়াদানে যে সক্ষমতা, 14 তারিখ থেকে বিধিনিষেধ আরোপ হয়েছে, 14 তারিখে সভা বসেছে, 15 তারিখে সভা বসেছে এবং 15 তারিখে রাতের ভিতরে এই সমস্ত ডেডলক সিস্টেমটাকে আমরা ছাড়াতে পেরেছি। এই ছাড়াতে পারার পিছনে সম্মানিত চেয়ারম্যান মহোদয় যেভাবে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সদিচ্ছা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব মহোদয়ের যে সদিচ্ছা, এবং এই ইচ্ছেগুলো কিন্তু খুবই ইতিবাচক। কষ্টের আমরা তাদের উত্তেজিত আবেগের প্রতি সমর্থন করি না, কিন্তু তাদের বেদনার সাথে আমরা সহমত, আমরা তাদের কষ্টের সাথে একীভূত। আমাদের কাছে কি আন্দোলন করেছে তার চাইতে বড় কথা যখনই আমরা দেখেছি যে আমরা সৌদি আরব আমাদেরকে আগ্রহ দেখাচ্ছে তার কর্মী নেওয়ার জন্য, বিএমইটে যখন বলছে যে 27,000-এর ঊর্ধ্বে কর্মীকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি, যখন বাইরের সদস্যরা বলছে যে আমরা টিকিট কিনেছি, তখন কিন্তু আন্দোলন ছাড়াও আমরা এটা ভেবেছি যে যে করেই হোক, যেহেতু বিদেশের ল্যান্ডিং এর সুযোগ আছে, কর্মীর আহ্বান আছে, নিয়োগকারী আমাদেরকে চাচ্ছে তারা ফিরে যাক, এ কারণে আমাদের ভিতরে চিন্তাটা ছিল। কিন্তু আমাদের আবেগটি এত এত এবং কষ্টগুলো এত তীব্র যে আমরা আর অতখানি সময় হয়তো করে উঠতে পারিনি বলে কিছু শোডাউন হচ্ছে। কিন্তু শুকরিয়া এটা যে এই করোনার মধ্যে
আমরা এটা ছাড়াতে পেরেছি এবং আজ থেকে এটা শুরু হয়েছে। এবং আমাদেরকে চিন্তা করতে হবে, আজকে যে মানুষটা চলে আসলো এয়ারপোর্টে তাকেও কিন্তু কিছুটা সচেতন হতে হবে যে তার জন্য ফ্লাইটটি প্রস্তুত কিনা। তারও কিছু কিছু খবর নেওয়ার ব্যাপার আছে। শুধুমাত্র এয়ারপোর্টে এসে সোনারগাঁ মোড়ে এসে মিছিল করলেই বিদেশের মাটিতে আমার সকল কিছু উন্মুক্ত হয়ে যায় না। আমাদেরকে সবাইকে সমন্বিতভাবে সচেতন হতে হবে যে বিদেশে আমার ল্যান্ডিং পারমিশন আছে কিনা, আমার সিট আছে কিনা। সেই মানুষটি কি করে খবর নেবে? তার একটা অবস্থান, মানে প্রবাসী কর্মীদের অবস্থান কেমন, সেই চিত্র বা বাস্তবতা তো আমাদের সকলেরই জানা। না, এটা ওইভাবে বলা যাবে না। যিনি অন্তত পক্ষে আমাদের হটলাইন আছে, যে রেকর্ডিং এজেন্সি তাকে পাঠাচ্ছে, সে তো আর গ্রামে নেই, সে তো ঢাকাতেই আছে। তাহলে রেকর্ডিং এজেন্সি তার কর্মীকে ঢাকা এয়ারপোর্টে আনার আগে সে তো অন্তত পক্ষে খোঁজ নিবে যে এখানে ল্যান্ডিং পারমিশনটা হয়েছে কিনা, আজকে বিমান বোর্ডিং এ আমার কর্মীকে বোর্ড করতে পারবে কিনা। সুতরাং কাউকে ওয়েলকাম করার ব্যাপারে তার আবেগ তাকে টেনে এনেছে ঢাকায়, তার অভাব তাকে টেনে এনেছে, তার আগ্রহ তাকে টেনে এনেছে, কিন্তু তথ্য নেওয়ার যে অবস্থা, প্রসেসটা, সেটি তো এখন অভাব নেই। যিনি রেকর্ডিং এজেন্ট তিনি অত্যন্ত দক্ষ মানুষ, বহু বছর বিদেশে। নিশ্চয়ই জনাব শহীদুল আলম এনডিসি, আরেকটু বলবেন যে যখন ফ্লাইট চালুর ঘোষণা আছে, ফ্লাইট নির্ধারিত সময় দেওয়া আছে, তখন তো স্বাভাবিকভাবে এটাই ধরে নেওয়া হবে যে সেটি চলবে। যদি সেটি কোনো কারণে বাতিল হয় সেটি তো আপনারা জানিয়ে দেবেন, মানে কর্তৃপক্ষ জানিয়ে দেবে যে ফ্লাইট বাতিল হয়েছে। সেটি আবার নিজ উদ্যোগে কেন জানতে হবে? এটাই কি স্বাভাবিক প্রক্রিয়া না যে ফ্লাইটের সময় ঠিক হয়েছে, সেই সময় আমার ফ্লাইটটি যাবে? এটা অবশ্যই একটি যৌক্তিক কথা। যিনি টিকিট বিক্রি করেছেন রেকর্ডিং এজেন্ট, তারও তো দায়িত্ব হচ্ছে যে এয়ারপোর্টে ইমিগ্রেশন পর্যন্ত ওকে আছে কিনা সেটি জানানো। সুতরাং এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আমরা স্টেক হোল্ডার, আমরা হচ্ছে টিকিট কিনেছি। কর্মী মানে আমার মন্ত্রণালয়, যিনি বিদেশে যাবেন, আমি আর ওই কর্মীর মধ্যে আমরা কিন্তু একই ব্যক্তি। কিন্তু এই সেবাটি যে মন্ত্রণালয় দিচ্ছে, যে কর্তৃপক্ষ দিচ্ছে, যে এজেন্ট দিচ্ছে, এটি তাদেরই মৌলিক দায়িত্ব। তবে আমরা যৌথভাবে মনে করি যে এ ব্যাপারে আরো বেশি ভূমিকা রাখা দরকার। আরেকটি কথা, সেটি হচ্ছে যে বিমান এবং পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের একটা বড় ধরনের টাস্ক ফোর্স থাকা দরকার, বড় ধরনের একটি কমিটি থাকা দরকার। এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার আগে যেন আমরা পূর্বে বসতে পারি। আজকে অনুভূত হচ্ছে যে লকডাউন এয়ারপোর্ট ঘোষণা হওয়ার আগেই যেন আমরা বসতে পারি। আমাদের যে সিদ্ধান্ত হবে, যেটা আমাদেরকে টাচ করে, সেই টাচ পয়েন্টটা যেন আমরা আগে থেকে আলোচনা করে নিতে পারি যে আমার একজন মানুষের যেন কষ্ট না হয়। কারণ ঠিক এই জায়গাটাই আমি আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছিলাম। আরেকটু যদি আপনার কাছ থেকে জানতে চাই যে যারা প্রবাসী কর্মীরা বিমানবন্দরে আছেন বা সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেছেন আজকে সারাদিন, অনেকেরই একটা খুব অনিশ্চয়তা যে তাদের ভিসার মেয়াদ বাতিল হয়ে যাবে, তারা ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাবে, তারা ঢুকতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি করছেন? এই বিষয়টা খুবই একটা ভালো খবর হচ্ছে যে আপনারা লক্ষ্য করবেন এবার যাবার যে স্রোত আর আসার স্রোতের মধ্যে কিন্তু বিপরীত চিত্র। আসছে কম, যাচ্ছে বেশি। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য এবং আমাদের ম্যান পাওয়ার বা কর্মসংস্থানের জন্য এটা খুব ইতিবাচক। আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে করোনা একদিন কেটে যাবে, সারা বিশ্বের শ্রম বাজার উন্মুক্ত হবে, তাদের কলকারখানা বাড়িঘর ঠিক রাখতে গেলে বাংলাদেশের শ্রম কর্মীদেরকে লাগবে। সেটা তারা আগ্রহের সাথে নিচ্ছে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে মিটিং হচ্ছে আজকে, চেয়ারম্যান সাহেব বলতে পারবেন, উনি সেখানে অংশ নিয়েছেন, যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমাদের এম্বাসি গুলো চেষ্টা করছে যাদের মেয়াদ পেরিয়ে যাবে অবশ্যই আমরা আন্তরিকভাবে ওই কর্মীর ভিসার মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করব। এটা আমার মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই তাদের পক্ষে সবসময় আমরা চেষ্টা করব যেন তাদের যে ডিপ্লোমেসি প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ জনাব শহীদুল আলম, অনেক ধন্যবাদ আপনাকে। আমি জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে শ্রমিকরা কি আসলে এই আশ্বাসে আশ্বস্ত হতে পারছে? এটি দিয়ে শুরু করি, আরো প্রশ্ন পরপর আসছি। জনাব নোমান। ধন্যবাদ আপনাকে। একটু ছোট কারেকশন আছে, আমি বর্তমানে বার্ডার মহাসচিব নেই, আমাদের টেন্ডেন্টটি শেষ হয়ে গেছে। আমি ফর্মার সেক্রেটারি জেনারেল বার্ডার, কারণ আমাদের এখন নতুন ইলেকশন হবে সামনে, তারপরে আসবে। তো যাই হোক, আমি যে জায়গায় আছি, আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে এর আগেও একবার একটি অনুষ্ঠানে কথা বলবার সুযোগ হয়েছিল। ঠিক গত আমার মনে হয় 6 মাস আগে, 5-6 মাস আগে ঠিক এই একই অবস্থার সৃষ্টি হয়েছিল, যখন আমরা একটা লম্বা লকডাউনের পরে ফ্লাইটটা খুলতে গিয়েছিলাম। সেখানে কিন্তু আমাদের বিশৃঙ্খলা হয়েছিল, পরবর্তীতে ওনাদের দক্ষতার কারণে সেটাকে আমরা কাভার করতে পেরেছি। প্রশ্নটি হচ্ছে, আমি বিনয়ের সাথে বলতে চাই যে তখন ডেস্টিনেশন কান্ট্রি বর্ডার বন্ধ করে দিয়েছিলেন, আমরা বন্ধ করিনি। এবার যেটা হয়েছে
ডেস্টিনেশন কান্ট্রির লোক চাচ্ছে, আমরা বন্ধ করে দিয়েছি। মজার ব্যাপারটা হলো যে আমাদের যে বর্তমান কোভিড পরিস্থিতি যেটা কারণে খারাপ হলো, সেটি মধ্যপ্রাচ্যের থেকে লোক আসার কারণে নয়, সেটি হলো ইউরোপে এবং আমেরিকার ওই জায়গা থেকে বা সাউথ আফ্রিকা থেকে যারা আসলেন তাদের কারণে। তার মানে ইনবাউন্ড প্যাসেঞ্জাররা যারা এসছেন তাদের মাধ্যমে রোগটি ছড়িয়েছে, কিন্তু আউটবাউন্ড প্যাসেঞ্জার নয়। নট অনলি মিডল ইস্টে বর্তমান যদি অবস্থাটা আমরা দেখি কম্পেয়ার টু এই প্যান্ডামিকের যে বর্তমান সিচুয়েশনে, তারা কিন্তু কোনো না কোনো ভাবে একটি ভালোভাবে একটু মেনটেন করে ম্যানেজ করে তারা কিন্তু তাদের নর্মাল লাইফে চলে আসছেন। আমরা যদি কাবাগড়ে দেখি, সেখানেও দেখেন আস্তে আস্তে আমাদের গত বছর রোজায় যেটি সম্ভব ছিল না, এই বছরে তারা স্বাস্থ্যবিধি মেনে উমরা বা নামাজের ব্যবস্থাটি করেছেন। তার মানে তারা একটি পর্যায়ে নিয়ে এসছে। এবং বর্তমানে এই কোভিড পরিস্থিতিতে যেটি হয়েছিল 2020-এ মার্চ থেকে, আমরা আপনাদের এখানে অনেকবার বলেছি যে আমাদের প্রায় 1500-2000 কোটি টাকা আমরা একটি বড় রকমের ধাক্কার মধ্যে পড়েছিলাম। সেটি কাটিয়ে উঠে আবারও কিন্তু শ্রম বাজারটা ফিরে এসছে। বর্তমানে আপনি জানবেন যে দুবাই নতুন একটি মার্কেট, পুরানো তো মার্কেট, বাট এটি শুরু হয়েছে নতুন করে, এবং সেখানে প্রায় 30-35 হাজার ভিসা অলরেডি বিন প্রসেসড। সৌদি আরব থেকে প্রচুর ভিসা আমাদের কাছে আছে, এখন প্রায় 40-45 হাজার ভিসা এখন কিন্তু অলরেডি একটা ফাইনাল স্টেজে চলে আসে। তাহলে আমরা যদি এই দুইটা দেশকেই ধরি, প্রায় 60-65 হাজার ভিসা কিন্তু আমাদের রয়ে গেছে। এটি গেল নতুন কর্মীদের কথা বলছি। দ্বিতীয় হলো যারা ছুটিতে এসছেন, কারণ যে লকডাউনের ফ্লাইট বন্ধ হওয়ার ডেস্টিনেশন কান্ট্রিতে কোনো সিগন্যাল ছিল না, সেই কারণে তারা কিন্তু নিশ্চিতভাবে ছুটিতে এসছেন। এবং যারা ছুটিতে আসেন তারা তাদের যাওয়ার যে টিকিটটি কাটেন সেটি কিন্তু বিভিন্ন এয়ারলাইন্সে কাটেন আসার সময়, এবং তারা ওই যে সময়টা কাটেন সেটি হলো অ্যাবসলিউটলি লাস্ট ডে। তারা চান তাদের ফ্যামিলির সাথে সর্বশেষ দিনটি থেকে ওই ফ্লাইটটা যেতে। এখন হঠাৎ করে যখন বন্ধ করে দেওয়া হলো, এবং এটা আমি বিনয়ের সাথে বলবো, আমি মনে আশা করবো যে এটা অন্য কেউ কোনোভাবে নেবেন না, আমরা কেনই বা বন্ধ করলাম আর কি কারণে আমরা আবার 2 দিন পরে আবার এটা চালু করতে গেলাম। আমরা যদি স্বাস্থ্যবিধির কথাই বলি, দিস ইজ এ আউটগোয়িং প্যাসেঞ্জার, তারা চলে যাচ্ছেন, তারা আমাকে এখানে কন্টামিনেটেড করবেন না। তাহলে বন্ধ করবার আগে যেটি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আমাদের এখানে যে এডিশনাল সেক্রেটারি সাহেব যে কথাটি বলেছেন, যে আমরা এটি করবার আগে আমরা যারা সেক্টরে আছি, আমার লিড মিনিস্ট্রি আছে, আমাদের সিভিল এভিয়েশন অথরিটি আছেন, ফরেন মিনিস্ট্রি আছে, হোম মিনিস্ট্রি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, আমরা কি এটা নিয়ে ভেবেছি একবার যে কনসিকুয়েন্সেসটা কি হবে? আমরা যে ফ্লাইট গুলো বন্ধ করার পরে যাদের ভিসা এক্সপায়ার হয়ে যাবে, যেটা আমরা অলরেডি উই আর বিন এক্সপেরিয়েন্সড, আমরা গত 6 মাস আগে এরকম একটি বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। সেখানে এটি করবার পরে আবার এই যে ফ্লাইট গুলো রিশিডিউল করে এই লোকগুলোকে অ্যাকোমোডেট করা, এটা যে কত ডিফিকাল্ট একটা অবস্থায় যাবে, আমরা সেই চিন্তাটা করেছি কিনা। অনেক ধন্যবাদ জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক এই বিষয়ে আমি তাসনিম সিদ্দিকী আপনার কাছ থেকে একটু মন্তব্য নেই যে কেনই বা বন্ধ করলাম, কেনই বা খুললাম, এই পুরো পরিস্থিতিটা আসলে কতটা দূরদর্শিতা সহকারে নেওয়া হলো। এবং আমরা তো আলোচনা করছি টিভি সেটে বসে, যেই মানুষগুলো ভোগান্তিতে পড়ছে, এত কষ্ট করে লকডাউনের মধ্যে আসছে, করোনার সংক্রমণের ঝুঁকি মাথায় রেখে, রোজার মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে, সেই বিষয়টিকে আসলে যথাযথভাবে বিবেচনার মধ্যে থাকছে আমাদের। আমরা আবার একেবারে মৌলিক প্রশ্নে ফেরত চলে এসেছি। মৌলিক প্রশ্নটা হলো, আমি অভিবাসনকে একটা সেক্টর হিসেবে আমাদের যে জাতীয় পলিসিগুলো আছে তার ভেতরে দেখি কিনা। একেবারে সাদা মাটা কথায় বলতে হবে, এখনো দেখি না। আমরা এর গুরুত্ব নিয়ে খুব মানে চিন্তা ভাবনা করি, কথা বলি, কিন্তু যে পুরো যদি 8-5 ইয়ার প্ল্যানই ধরি, অথবা আমাদের বাজেটের যখন অ্যালোকেশন হয় সেটাকে যখন ধরি, বা যে কোনো দুর্যোগ মুহূর্তে যখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, তখন যেই সেক্টরগুলোকে মাথায় রেখে সিদ্ধান্ত নিচ্ছি তার ভেতরে চলে আসে গার্মেন্টস, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, এন্টারপ্রাইজ, এগুলো চলে আসে। কিন্তু এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এটা ইনক্লুসিভ হয় না টু দি হোল মাইগ্রেশন সেক্টর। আর এই ইনক্লুসিভিটিটা থাকে না বলেই সিদ্ধান্তগুলো হয়ে যায়, কেউ ইচ্ছা করে সিদ্ধান্ত নেন না, সরকার কোনো ইচ্ছা করে সিদ্ধান্ত নেন না যে আমি মাইগ্রেন্টকে কষ্ট দেব, আমি এই সেক্টরটা মানে এটা খারাপ হোক, আমি এটা চাই। আসলে সরকার তা চান না কোনো অবস্থায়। কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যে এই বিষয়টা কখনোই তারা টেবিলে নেন না।
টেবিলে এনে আলোচনায় রাখেন না। ওকে, এত টাকার ক্ষতি যখন আমি বিবেচনা করছি ম্যানুফ্যাকচারিং সেক্টরে, আমি যখন কৃষি সেক্টরে এটা বিবেচনা করছি, এটা মাইগ্রেশন সেক্টরে কি হবে, এই আলোচনাগুলোর ভেতরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও থাকেন না বা অন্য এই জায়গাগুলো থাকে না। অথচ এখানে এদেরকেই নেওয়া উচিত, কারণ আমি যদি যে অর্থনৈতিক যে ক্ষেত্রটা সেটা যখন চিন্তা করছি, আমি জানি গার্মেন্টস এর একেবারে অনেক গুণ বেশি টাকা রেমিটেন্স থেকে আসে, কারণ গার্মেন্টসে যে ৭৫% ভ্যালু অ্যাড করা হয়, মাইগ্রেশনের ক্ষেত্রে কোন রকম ভ্যালু এডিশন ছাড়াই যে আমাদের যে $২১ বিলিয়ন সেটা আসে, কিন্তু সেই $২১ বিলিয়ন কে টেবিলে নিয়ে বসি না। এইটাই হচ্ছে অসুবিধা, এবং এই অসুবিধাটা সর্বত্র, প্রত্যেকটা জায়গায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই অসুবিধা। এই অসুবিধা যখন পর্যন্ত না আমরা উত্তরণ ঘটিয়ে এই যে একটা ৫৩তম বাজেটের মিনিস্ট্রি হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে রেখে দিব, ততদিন পর্যন্ত এরকমই হবে। এই মন্ত্রণালয় হ্যাজ টু বি একটা একেবারে অনেক উঁচুর একটা মন্ত্রণালয়, এবং এই যে আমরা বারবার বলছি গার্মেন্টস এর বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিরা, অর্থাৎ বিভিন্ন চেম্বারের লোকজন, হ্যাঁ, বিজিএমইএ, বিকিএমইএ, এরা যখন বসে নেগোসিয়েশনটা করেন, ঠিক সেই পরিমাণ নেগোসিয়েটিং পাওয়ার আজকে বাইরার থাকা উচিত ছিল। শুধুমাত্র সরকারকে বলবো না, বাইরাও এই ভয়েসটা তুলতে পারে না সরকারের কাছে। তারা একটা জোরে ধমক দিয়ে কথা বলতে পারে না যে খবরদার আমার এই সেক্টরে যদি। আমি আজকে বিরতি পরে আসি, আপনার এখান থেকে আসবো যে বাইরা আসলে সেই সক্ষমতা অর্জন করতে পারে না কেন, বাইরাও কেন পরে গিয়ে এসব বলছে, কেন আগেই ব্যবস্থা নেওয়া সুযোগ রয়েছে না, কয়বার আসলে ভোগান্তিতে পড়লে এই শিক্ষাটা সবার মধ্যেই আমাদের হবে। বিরতির পরে আরো অনেকগুলো প্রশ্ন আছে, ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব মফিদুর রহমান, এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, আপনার কাছ থেকে একটু এটি জানি যে সামনে আরো অনিশ্চয়তায় পড়তে হবে না তো? আমরা এই সময় কেন অনিশ্চয়তা হলো, ভোগান্তি, সমন্বয়হীনতা ইত্যাদি নিয়ে কথা বলছিলাম। সামনে যে ফ্লাইট গুলো আছে, বিশেষ ব্যবস্থাপনা করা হচ্ছে, সেখানে অনিশ্চয়তা নেই তো? এইটি নিশ্চিত করতে পারেন? এবং যেই তথ্য বিভ্রাট তারা জানলো না কেন সেটি নিয়ে আলোচনা করছিলাম। যথাযথভাবে তথ্য কর্মীদের কাছে, মানে প্রবাসী কর্মীদের কাছে পৌঁছাচ্ছে, এটি নিশ্চিত করা এখন সম্ভব হচ্ছে তো? জি, আমি মনে করি যে এখন কিন্তু প্রচন্ড, আমি বলবো ভালোভাবে সমন্বয় করা হচ্ছে, এবং বিগত কয়েকটা দিনে আমরা যেভাবে এয়ারলাইন্স গুলোর সাথে বৈঠক করে এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে কথা বলে একদম রুট লেভেলে একটা যাত্রী যে কি কি সমস্যা হতে পারে এগুলো কিন্তু আমরা অনুধাবন করেছি। কিন্তু আসলে আমি আবার একটু ফিরে যেতে চাই যে আমরা কেন বন্ধ করতে বাধ্য হলাম। আমি আগেও বলেছি যে সিভিল এভিয়েশন কখনো চাই না আমাদের বিমান চলাচল বন্ধ থাকুক, এবং আমরা নিশ্চিত করেছি যাবৎ যে এটা একটা সবচেয়ে বেশি নিরাপদ যানবাহন হিসাবে বর্তমানে প্রচলিত আছে, এবং আমরা সবকিছু হেলথ এগুলো ইস্যুগুলো কমপ্লায়েন্স করছি। কিন্তু আমাদের যে সম্মান যাত্রী যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে, আমাদের প্রত্যেকটা পাবলিক সেক্টর বন্ধ, ট্রান্সপোর্ট প্রত্যেকেরই আসার ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি নিয়ে আসার একটা সম্ভাবনা ছিল, এই জন্যই কিন্তু বন্ধ করতে হয়েছে। কিন্তু এখন সামনের দিকে যাতে নিশ্চিত যেতে পারে, এই জন্য কিন্তু আমরা বেশি পরিমাণে ফ্লাইট আমরা নেওয়ার জন্য এয়ারলাইন্স গুলোকে অনুরোধ করেছি যে আমরা যত পারি লাগবে আমরা দিব। এবং একটা বিমানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিন্তু সিটের উপর রেস্ট্রিকশন ছিল, কিন্তু এখন আউটগোয়িং এর জন্য ওই রেস্ট্রিকশন পর্যন্ত আমরা উঠিয়ে নিয়েছি একটা কারণে, যাতে নাকি আমাদের যারা যাত্রী আছেন, যারা আটকে আছেন, তারা বেশি পরিমাণে যেতে পারে। এবং আমাদের অল্প সময়ে এই যে গত 4-5 দিন, যেগুলো 3 দিন আর কি, যারা যেতে পারেন নাই, তাদেরকে আগামীতে কিভাবে যাওয়া যায় প্রায়োরিটি করে আমরা এটা যাওয়ার জন্য নিশ্চিত করার জন্য বিভিন্ন ব্যবস্থা আমরা হাতে নিচ্ছি। মফিদুর রহমান, ধন্যবাদ আপনাকে। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, বাইরা যথেষ্ট জোরালো ভূমিকা পালন করতে পারে না, যেটি বলছিলেন ডক্টর তাসনিম সিদ্দিকী। এখন সামনের অনিশ্চয়তা কাটাতে বা সামনে অনিশ্চয়তার মুখে শ্রমিকরা পড়বেন না, কর্মীরা পড়বেন না, এটি নিশ্চিত করতে বাইরা কি ভূমিকা পালন করতে পারে? অবশ্যই পারে। আমি এই জায়গায় একটু বিনয়ের সাথে বলবো, যেখানে আমার এই জিনিসটি বন্ধ করবার আগে আমার কনসার্ন যে লিড মিনিস্ট্রি, আমার মিনিস্ট্রিকে তো এখানে ইনক্লুড করা হয় নাই বা তাদেরকে অনবোর্ড নেওয়া হয় নাই। আমি তো তারপরে মিনিস্ট্রি আন্ডারে, আমার মিনিস্ট্রি যেখানে ইনভলভ হতে পারেনি বা তার সাথে কনসাল্ট করে এটা বন্ধ করা হয়নি, সেখানে বাইরাকে কিভাবে করবে? অবভিয়াসলি এবার বর্তমানে যে অবস্থাটা আছে, আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের
এবারে আমাদের মাননীয় মন্ত্রী সচিব মহোদয় এবং মন্ত্রণালয়ের আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। বর্তমানে কিন্তু বাইরের সাথে খুব চমৎকার একটি সম্পর্ক আমাদের রয়েছে। আমরা কিন্তু অনেক কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করি। যেমন এই জিনিসটি যখন প্রবলেমটি শুরু হয়েছে, একদিনের মধ্যেই আমরা সচিব মহোদয়ের আহ্বানে আমরা একদিনের মধ্যেই আমাদের যে পেন্ডিং প্যাসেঞ্জার যাদের টিকিট এবং কোন কোন এয়ারলাইন্সে উইথ লিস্ট সহ কিন্তু আমরা সেই মন্ত্রণালয়ে পৌঁছাতে সক্ষম হয়েছি। তার মানে বাইরে কিন্তু অনেক ইফেক্টিভলি এখন কাজ করছে। আমরা এই যে ডাটাগুলো হচ্ছে আপনার মেইন ইম্পর্টেন্ট, বিকজ এই ডাটাগুলো থাকলে পরবর্তীতে আপনার কাজ করতে সুবিধা হয়। তবে যেটি হয়েছে যে আমি আগের জায়গায় ফেরত যাব না, যেটা হয়েছে যেভাবেই হয়েছে আমরা সেটিকে সামনের দিকে কিভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে করব, সেজন্য আমরা মনে করি যে আমাদের এই জায়গাটা একটা কোঅর্ডিনেশন সেল হওয়া উচিত। এটাকে আমরা বলতে পারি আপদকালীন সময়, যে এই সময় যেহেতু এখন বর্তমানে একটি অস্বাভাবিক অবস্থা, আমাদের কিন্তু দুটি জায়গায় খেয়াল রাখতে হবে। আমাদের যে হারে মৃত্যুর হারটি কিন্তু আমরা কমাতে পারছি না, যদিও সংক্রমণটি এই লকডাউনের কারণে কিন্তু সংক্রমণটি একটি পজিটিভ দিকে আসছে, ক্রমান্বয়ে কিন্তু এটা স্লাইটলি নোজ ডাউন করছে এবং এটাই একমাত্র রাস্তা। কিন্তু সেখানে বিদেশে যারা যাবেন তাদের কিন্তু আনবার জন্য আমাদেরকে কয়েকটি ব্যবস্থা, যেমন এখানে প্রশাসনকে লাগবে, ডিস্ট্রিক্ট প্রশাসন, যেমন আমাদের প্রত্যেকটি লোকের কাছে স্মার্ট কার্ড থাকে এবং অথবা টিকিটের কপি থাকে। না থাকলে আমরা স্মার্ট কার্ডের স্ক্যান করে তাদেরকে পাঠিয়ে দিতে পারি তাদের মোবাইলে, সেটি তাদের পাস হতে পারে এবং সেটি দিয়ে আসবার পরে আমাদেরকে কিন্তু তাদেরকে বিশেষ ব্যবস্থা এখানে রাখতে হচ্ছে, কারণ আমাদের তাদের কোভিড টেস্ট করতে হচ্ছে 48 আওয়ার্সের আগে বা 72 আওয়ার্স, এবং এই কোভিড টেস্টের পরে কিন্তু আমি তাকে ফেরত পাঠাতে পারছি না। আমাদেরকে এমন একটা জায়গায় রাখতে হবে যে উনি যেন আবার সংক্রমিত না হন, তাহলে কিন্তু আবার ওইখানে প্রবলেম হলে আমার ডেস্টিনেশন কান্ট্রিটা বন্ধ করে দিবে। সো আমাদের কিন্তু অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, and we are trying with the help of the ministry, they are very kind enough যে আমরা একটা কোঅর্ডিনেটেড ভাবে এই অবস্থাটা যেটা আমরা প্যাসেঞ্জার গুলো আমাদের অনেক মেইন ধন্যবাদ শামীম আহমেদ চৌধুরী নোমান। সেই কোঅর্ডিনেশনের কথাই কিছুক্ষণ আগে বলছিলেন শামীম জনাব শহীদুল আলম এনডিসি, আপনার কাছ থেকে আসি সেই কোঅর্ডিনেশনের ব্যাপারে। আপনি যে বলছিলেন সামনের কোঅর্ডিনেশনটা কেমন, কতজন শ্রমিক এই বা কর্মী এই সময় ভোগান্তিতে পড়ছেন, তারা এখন কি অবস্থায় আছেন, কোথায় থাকছেন, তাদের কতটা সংক্রমণের ঝুঁকির মধ্যে আছেন, এই বিষয়গুলো কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খোঁজ খবর রাখছে? আজকে জি আমরা যেটা করেছি, যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেট করে যে বিএমইটি আমাদেরকে পুরো ম্যান পাওয়ার ট্রেনিং যেটা আছে তারা কিন্তু এটিকে করছে, সমন্বয় করছেন। এখন এখানে আমরা কিন্তু আমাদের নিজেদের দায়িত্বেই আমরা প্যাসেঞ্জারকে নিয়ে এসে রেখে তাদেরকে পাঠাবার চেষ্টা করছি। কিন্তু এখানে বড় একটি চ্যালেঞ্জ হয়েছে, যেটি আমরা যখন অফলাইনে ছিলাম কথা হচ্ছিল যে আমরা টিকিট প্রাইসটি নিয়ে কিন্তু আমরা খুবই গত কয়েক মাস ধরে কিন্তু আপনি বিভিন্ন পত্রিকা দেখেছেন, আপনাদের এখানে রিপোর্ট হয়েছে যে আমরা কিন্তু একটা বিশাল অবস্থার মধ্যে আছি। $300 টিকিট আমরা $1200 কিনছি, 1000 থেকে $1200, এবং টিকিট একটি দুষ্প্রাপ্য হয়ে গেছে আমাদের জন্য। এই টিকিট প্রাইসটি অনেক ধন্যবাদ জনাব নোমান। আমি শহীদুল আলম এনডিসি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এখন আপনারা তাদের ভোগান্তি লাঘবে কি করছেন, যে প্রবাসীরা ইতোমধ্যেই ভোগান্তিতে পড়ে গেছেন তাদের জন্য। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমানও যে বিষয়টি উত্থাপন করছিলেন টিকিট প্রাইসের কথা, এই বিষয়গুলো আসলে কিভাবে প্রবাসীদেরকে একটু স্বস্তিতে দেওয়া যায়, সেই বিষয়টা কি ভাবছেন? এটা তো সমন্বয় করতেই হবে। আমাদের আন্তঃমন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত হয়েছে যে মানুষগুলো 14 থেকে 16 পর্যন্ত বা 17 পর্যন্ত যেতে পারলো না তারা একটি অগ্রাধিকার পাবে, যে আরেকটা অগ্রাধিকার আছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ওনারা অগ্রাধিকার পাবেন বিদেশ যাবার ক্ষেত্রে। এই দুটো অগ্রাধিকারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আর যে বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আসে সেটি হচ্ছে যে আজকে যদি এমন হতো যে কেন বন্ধ করা হয়েছে এ প্রসঙ্গ যেমন বড় হয়ে উঠেছে, যদি এমন হতো যে প্রচুর মানুষ বিদেশে চলে গেল এবং কোভিড টেস্টের সিস্টেম গুলো সঠিকভাবে মানলো না, তাহলে তো আমরা শ্রমবাজারই হারতাম। সুতরাং যে কোনো বিষয়ের দুটো দিকই থাকে। যদি আজকে যে কড়াকড়িটা হয়েছে কোভিড টেস্ট করে যেতে হবে এবং যে দেশে যাচ্ছেন সেখানে কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে, সুতরাং সকলেই সচেতন হয়েছে। হয়তো আমাদের ক্ষতি হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও একটা সিস্টেম ডেভেলপ করছে যে আমরা কোভিড টেস্ট করে যাব। আমরা যাবার আগে, ফ্লাই করার আগে রিক্রুটিং এজেন্সি তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখবেন। যারা আগে ব্যর্থ হয়েছেন তারা যেন অগ্রাধিকার পান, যাদের ভিসার মেয়াদ পার হয়ে যাচ্ছে তারা যেন অগ্রাধিকার পান, এবং যারা ছুটিতে এসছে তারা যেন অগ্রাধিকার পান। এই যে একটি আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো হয়েছে এগুলো সবই আমাদের এই যাত্রীদের পক্ষে যাচ্ছে, কর্মীদের পক্ষে যাচ্ছে। সুতরাং ওয়ান স্টেপ অ্যাডভান্স, টু স্টেপ ব্যাক, কখনো কখনো পিছাতে হয় আগানোর জন্য।
আমরা এগিয়ে যাব বলেই এই বাধাটা পেরিয়ে যাব বলেই মনে হয় যে আমরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ, সিভিল এভিয়েশন যেভাবে কিন্তু তারপরে আমরা যেভাবে তাদেরকে রাস্তায় দেখলাম, সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করতে দেখলাম, তাতে তো আরো সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে গেল। আমি কি একটু যোগ করতে পারি? আবার বলেন। আমি তাহলে একটা বিরতির পরে আসি। নিশ্চয়ই জনাব মফিদুর রহমান বলবেন, ডক্টর তাসনিম সিদ্দিকী কেউ এই অংশে শুনলাম না, নিশ্চয়ই পরের অংশে একটু শুরুতেই আসবো আমি বিরতির পরেই ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। জনাব মফিদুর রহমান, আপনি কিছু যোগ করতে চাইছিলেন, 1 মিনিটে আপনার সেই অংশটুকু শুনবো। সাথে প্রশ্নটাও একটা জুড়ে দিয়ে যে গন্তব্য দেশগুলো কেমন বার্তা পাচ্ছে, তারা আবার আমাদের দেশ থেকে ফ্লাইট নেওয়া বন্ধ করে দেবে না তো, এরকম কোন ইঙ্গিত পান কি জনাব মফিদুর রহমান? না, ধন্যবাদ। প্রথমে আমি যেটা যোগ করতে চাচ্ছিলাম, আমি বাইরা যেসব পদক্ষেপগুলোর কথা এখানে জানালে আমি প্রথমে সাধুবাদ জানাই। তবে আমি এখানে যেহেতু দর্শক শ্রোতারা সবাই শুনছেন, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এবার কিন্তু আমাদের সম্মানিত যাত্রীদের জন্য যথেষ্ট চেষ্টা করছি যাতে এটা তাদের লিমিটেশনের ভিতরে থাকে, প্রাইসিংটা যাতে বাড়তে না পারে, সেই জন্য কিন্তু আমরা এয়ারলাইন্স গুলোর সাথে যথাযথ সমন্বয় করেছি এবং তাদের যাতে ভাড়া বাড়াতে না হয় এই জন্য আমাদের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে তাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ বেরিয়ে দিয়েছি যাতে নাকি প্যাসেঞ্জারের উপর এটা ট্যাক্সিংটা না হয়। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বিদেশ থেকে আমাদেরকে বন্ধ করে দিবে কিনা যেসব গন্তব্যতে, এটা কিন্তু নির্ভর করবে যে আমাদের দেশের পরিস্থিতির উপরে। আমি এতটুকু বলবো যে আমরা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আমাদের এয়ারলাইন্স গুলো যেসব স্বাস্থ্যবিধি মেনে আমরা চলছি, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গন্তব্যস্থলে আমাদের জন্য একটা পজিটিভ ভিউ নিয়ে আসছে আমাদের দেশের আমাদের ক্যাপাসিটির উপরে, আমাদের কমপ্লায়েন্ট ইস্যুর উপরে। সেজন্য তাদের কিন্তু ট্রাস্ট, কনফিডেন্স সবই আছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে ফ্লাইট গুলো বাড়াচ্ছে। কিন্তু এখন আমাদের যে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এটা কিন্তু একটা ইমপ্লিকেশন আছে যে আমরা যদি স্বাস্থ্যগত দিকটা যদি অনেক ধন্যবাদ জনাব মফিদুর রহমান, অনেক ধন্যবাদ এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনি কি বলবেন? একটা প্রশ্নও করতে চাই যে বিশ্ব ব্যাংক বলছে এবার রেমিটেন্স কমবে, গতবারও বলেছিল এবারও বলছে, আসলে সেই দিকেও একটু যদি আপনার বক্তব্য জানতে পারতাম, তেমনটাই হতে যাচ্ছে কিনা? গতবার তো কমেনি, তাই না? কারণ আমরা শুধুমাত্র তো মানে স্টক নিয়েও চিন্তা করতে হবে, আমরা সবসময় ফ্লোটা নিয়ে চিন্তা করি যে এবছরে কত গেল, সেই অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক যে হিসাবটা দিয়েছে। কিন্তু বাংলাদেশের যে একটা বড় স্টক অলরেডি আছে বাইরে, সেই কারণে রেমিটেন্সের উপরে কিন্তু সেই প্রভাবটা আমরা গতবার দেখিনি। আর এবারে যেহেতু আবার যাওয়া শুরু হয়েছে এবং বিশেষ করে রিটার্ন মাইগ্রেশন, গতবারেও যদি দেখেন প্রায় 3 লক্ষের ওপরে, 3,80,000-এর মতন যারা কিন্তু ফেরত গেছেন, আগে এসছিলেন। তো এই জিনিসগুলো যখন আমরা সবগুলো একত্রে চিন্তা করি, তখন কিন্তু রেমিটেন্স এবারে সেভাবে কমার সম্ভাবনা দেখছি না, এখনো পর্যন্ত সেই সম্ভাবনাটা নেই। তবে বিষয়টা হচ্ছে, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকের আলোচনায় যে বিষয়গুলি আসলো, একদিকে হচ্ছে যে আমরা সব স্টেক হোল্ডাররা আছেন, সরকার আছেন, বিভিন্ন মন্ত্রণালয় আছেন, প্রাইভেট সেক্টর আছে, কিন্তু অভিবাসী শুধুমাত্র কিন্তু কথা বলতে পারেন ওই যে একটা আন্দোলন করে বা একটা, তার কিন্তু নেগোসিয়েশনের কোনো জায়গা কিন্তু নেই, আমরা কোথাওই তাকে পাই না, যে কারণে তাদের যেটা বেরিয়ে আসে সেটা একটা আন্দোলন আকারে বেরিয়ে আসে। কিন্তু আমার সিস্টেমের ভেতরে যখন পর্যন্ত তার কালেকটিভ বার্গেনিং, তার কথা বলার সুযোগগুলো তৈরি না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের মানে যেটা একটা অন্য ধরনের, যেটাকে আমরা বলছি যে একটা আন্দোলন বা ওই জায়গায় দেখতে পাবো। তাহলে এগুলো চিন্তা করে কিন্তু আমাদের প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত। এবং এই জায়গাগুলোতে যেরকম ট্রেড ইউনিয়ন কাজ করে বিভিন্ন রকমের লেবারদের নিয়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এই ক্ষেত্রে কিন্তু অভিবাসীদের সংগঠন এগুলো দাঁড়িয়ে যাওয়া এবং তাদের পক্ষে কথা বলার একটা জায়গা তৈরি করা। অনেক ধন্যবাদ ডক্টর তাসনিম সিদ্দিকী, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব শহীদুল আলম এনডিসি, যারা গত বছর ফিরে এসেছিল যেতে পারেনি, তাদের এখন কি অবস্থা? আমরা জানি 200 কোটি টাকার একটা প্রণোদনা সরকার নিয়েছে, স্বল্প মানে সহজ শর্তে ঋণের, সেটি কতটা পাচ্ছে প্রবাসী কর্মীরা? একটু আনমিউট করতে হবে। যদি কেউ না যেতে চায়, দেশে এসে যদি কোনো এন্টারপ্রেনার ডেভেলপ করতে চায়, তাহলে 4% সরল সুদে সে ঋণ পাবে, 5 লক্ষ টাকা পর্যন্ত সে পাবে
এবং কোনো জামানত লাগবে না। বঙ্গবন্ধু বৃহৎ পরিবার লোন আছে, যেটাতে হচ্ছে অনেক বেশি 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে, কয়েকজন মিলেও নেওয়া যেতে পারে। আর বিদেশে যাওয়ার জন্য যদি কেউ ভিসা পায় তাহলে হচ্ছে 2-3 দিনের মধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা ঋণের ব্যবস্থা করে দিচ্ছি। এবং বর্তমান সচিব মহোদয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন এই ব্যাংকের চেয়ারম্যানও, সুতরাং কর্মীও তার, ব্যাংকও না। সুতরাং এই দুটোর মধ্যে যাতে কর্মী তার জমাজমি বিক্রি করতে না হয়, তার সঞ্চয় ভাঙতে না হয়, ব্যাংক তার পাশে এসে দাঁড়িয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে যে একটা 500 কোটি টাকার একটি ফান্ড দিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের, সেখান থেকে প্রায় ইতিমধ্যে বড় একটা অঙ্ক কিন্তু আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি। আমরা এখন শুধু কর্মী না, কর্মীর পরিবার এবং কর্মীর যদি কিছু করতে চায় তার জন্য আমরা এই উদ্যোগটা নিচ্ছি। আর এই প্রসঙ্গে আরেকটা বলতে চাই, সেটি হচ্ছে আলোচনায় এসেছিল, সেটি হচ্ছে যে আমরা তো এটা গ্রিন ইনকাম। আমার এই কর্মীগুলো তো এদেশের অক্সিজেন নেয় না, এদেশের রাস্তা ব্যবহার করে না, তারা তো আমাকে শুধুই ভালোবেসে যায়। সুতরাং তাদের জন্য এই ঋণ ভর্তুকি এই বিষয় যে আলোচনায় আসছে, তো আমার বিশ্বাস এটা একসময় অধিক গুরুত্ব পাবে। এদের ব্যাপারে আমরাও যেভাবে মন দিয়ে দেখবো, তাদের আত্মীয় স্বজন দেখবে, সবাই আমরা তার পক্ষে থাকবো। জি, নিশ্চয়ই জনাব শহীদুল আলম মেহেদী, এটি আশা যে আসলেই মন দিয়ে দেখবেন, আন্তরিকভাবে দেখবেন। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, শেষ বক্তব্য, একদম 1 মিনিট আছে। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আমাদের এখানে সম্মানিত ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আমি মনে করি এই সেক্টরের যারা সবচেয়ে বেশি নিয়ে চিন্তা করেন তারা সবাই এখানে উপস্থিত আছেন। চেয়ারম্যান সাহেব যেটি অলরেডি বলেছেন যে আমি এখানে বিনয়ের সাথে তার সাথে একটি জায়গায় আসতে চাই। উনি একটি কথা বলেছেন যে যদিও এটি তার জুরিডিকশনের মধ্যে নয়, স্পেশালি ফ্লাইটের ফেয়ারটি নিয়ে এই ব্যাপারে কিন্তু উনি পার্সোনালি উদ্যোগ নিয়েছেন। তো বলেছেন যে তারা কিন্তু বিমানকে অনেকগুলো, বিমানের তরফ থেকে কিন্তু সব এয়ারলাইন্স গুলোকে অনেকগুলো স্যাক্রিফাইস করেছেন, মানে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে এই আয়টি তারা কমিয়ে দিয়েছেন যাতে যাত্রীদের সেবার মানটা বাড়ে এবং আমাদের যাত্রীরা কম পয়সা যেতে পারে। সমস্যাটি হচ্ছে যে আমরা যারা সেক্টরে আছি, যারা যাত্রীদের ব্যবস্থা করছি, আমরা কিন্তু জানতেছি না যে ওই টাকাটি কত ফেয়ারটা নির্ধারিত হয়েছে। তো আমি বিনয়ের সাথে বলবো যে এই ব্যাপারটায় আমরা যদি চিঠি বাড়া থেকে দেই, বাড়া যেহেতু এখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, সেখানে কিন্তু আমাদের যে এক্স অফিসিও আমাদের এক্স প্রেসিডেন্ট আছেন, ফরমার সেক্রেটারি জেনারেল আছেন, আমরা মিলে যদি আপনার কাছে অনেক ধন্যবাদ শামীম আহমেদ চৌধুরী। আবারও মনে হয় সেই সমন্বয়ের জায়গাটাই আসছে, নিশ্চয়ই আমরা সেই একটা সুসমন্বয় আশা করব। ধন্যবাদ শামীম আহমেদ চৌধুরী নোমান, ধন্যবাদ জনাব শহীদুল আলম, অনেক ধন্যবাদ জনাব মফিদুর রহমান এবং ডক্টর তাসনিম সিদ্দিক। আপনাদের 4 জনকে বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।